দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপক জমায়েতের আশা। বৃষ্টি আর উজানের ঢলে ডুবছে হাওরের ফসল, দিশেহারা কৃষক। সিলেটে বন্যার চোখ রাঙানি। কাল মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকায় হামে আক্রান্ত শিশুদের নিয়ে সংকট চরমে। পর্যাপ্ত শয্যা ও আইসোলেশন ব্যবস্থার অভাবে সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না অনেকে। শোভাযাত্রা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিশ্বের সবার মঙ্গল কামনায় প্রার্থনা। এবং ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের। ব্যয় আর সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে সিনেটে তোপের মুখে প্রতিরক্ষামন্ত্রী। আজ 1 মে, মহান শ্রমিক দিবস। মেহনতি মানুষের অধিকার আদায়ে লড়াইয়ের অনন্য একদিন। বর্ণিল ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন নিয়ে রাজপথে অনেকে যখন সরব, তখন অনাহারে অর্ধাহারে দিন কাটাবার শঙ্কা কারো কারো। যাদের ঘাম আর শ্রমে ঘোরে অর্থনীতির চাকা, এমন দিনে দাবি আদায়ে তাদের সোচ্চার হতে হয় রাজপথে। ক্ষোভ আর আক্ষেপ, শ্রমিকদের কথা ভাবে না কেউ। অভিযোগ, অনুযোগ আর দীর্ঘশ্বাসে ভারী হয় গলা। মারা গেলে মিলে না মরদেহ, আসে না ক্ষতিপূরণ। শ্রমজীবী মানুষের কথা তুলে এনেছেন সহকর্মী শুভ খান। যে কোনো সরকার আসে, আমরা কিচ্ছুই পাই না। মানুষ উপরতে পড়ে মারা যায়, মানে তাদের লাশও খুঁজে পাওয়া যায়। রাজধানীর এক নির্মাণাধীন ভবন, যেখানে পাথর, সিমেন্ট, বালু এক করে ভারী কড়াই মাথায় তুলছেন 60 ঊর্ধ্ব হাসান আলী। অপরদিকে জীবনের চাকা ঘোরাতে শারীরিক গঠনে সমস্যা থাকা সত্ত্বেও তেমনই একটি কড়াই অন্যের মাথায় তুলে দিচ্ছেন 50 ছুঁই ছুঁই হানিফ মুন্সি। সরকার যে আসে বলে শ্রমিকরা এই করব সেই করব, মানে সহযোগিতা করব। দেখা গেছে যে কোনো সরকার আসে, আমরা কিচ্ছুই পাই না। আমরা যারা শ্রমিক আছি, প্রতিটি লোকে শ্রমিকদের মধ্যে আমি আজও পর্যন্ত দেখতেছি কোনো উন্নয়ন হয় না। যেভাবে কাজ করে আমার কাছে যে কষ্টের যে মজুরিটা, আমরা সেই মজুরিটা আমরা পাইতেছি না, মানে খুব কষ্টের উপরে আছি। ওই আমরা যে অবস্থায় আছি, কাজ বাজ করে খাই, আমরা এই অবস্থায় চলিয়ে যাইতে। শ্রমজীবী এই মানুষগুলোর দাবি, সবকিছুর দাম বাড়লেও বাড়েনি শ্রমিকদের দাম। হেনস্থার শিকার হতে হয় কখনো কখনো। দাবি করেন, ভবন নির্মাণে দুর্ঘটনায় কেউ মারা গেলে পাওয়া যায় না লাশও। মানুষ উপরতে পড়ে মারা যায় অথবা আত্মা ভাঙ্গা যায়, কিন্তু দেখা গেছে কোনো সময় কেউ পায়, আবার কেউ পায় না, মানে তাদের লাশও খুঁজে পাওয়া যায়। শ্রমিক দিবসে আমরা যদি একদিন বসে থাকি, তাহলে আমাদের লস, আমাদের সংসার চলে না। কপালে ঘাম, শরীর জুড়ে ক্লান্তি। সারা দেশ যখন শ্রমিক দিবস অধিকার আদায়ে রাজপথে সোচ্চার, সেখানে এই মানুষগুলো ব্যস্ত পরের বেলার আহার জোগাতে। এদিকে 60 বছর বয়স নিয়ে রাজধানীতে রিকশা চালাচ্ছেন রংপুরের আব্দুল আলিম। আক্ষেপ তারই, নেই আগের মতো রোজগার। একদিন প্যাডেল না ঘোরালে চলে না সংসারের চাকা। আমাদের ইনকাম ছিল বেশি, বুঝছেন। গাড়ি সারাদিনে মনে করো গাড়ি চালাইলে 500-2000 টাকা মারতাম, কিন্তু এখন যা পরিস্থিতি, মানে নিজের পেট বাঁচায় দায় পড়ি, সব কিছুরই দাম বেশি, কিন্তু ওই নিয়ে আর কি কোনো উন্নতি হয় নাই। এই খায়ালয়ে কোনো রকম বাঁচি আছি। ন্যায্য পাওনা আদায়ে সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোকে কাজ করতে হবে। আজকে সচিবালয়ে যারা চাকরি করেন তাদের বেতন বাড়তেছে, পুলিশের বেতন বাড়তেছে, এই শ্রমিকদের বেতন বাড়তেছে না। হ্যাঁ, আজকে এই জায়গাটায় আমাদের দেখতে হবে যে জিনিসপত্র দাম বাড়তেছে, তাদের বেতন বাড়তেছে, তারা একটা সমান পর্যায়ে থাকতেছে, আর এই শ্রমিকরা দিন দিন নিষ্পাসিত হচ্ছে। মনিটরিং করলে পরে সরকার দেখবে যে এই যে লোকগুলি শ্রমিকরা আসলে কি পাচ্ছে, সরকারের দৃষ্টি থাকা উচিত। হাসান আলী, হানিফ মুন্সি, আব্দুল আলিমদের মতো এমন হাজার শ্রমিকদের মাঝে মে দিবসের উৎসবের রং ছড়ায় না। কারো কারো তাড়া করে ফিরে কাজ হারানোর ভয়। 61 বছর বয়সী হাসান আলী, যার মাথায় ভারী বোঝা, যাদের রক্ত ঝরা ঘামে তৈরি হয় অট্টালিকা, কাজ শেষে তাদেরকে মনে রাখে না কেউ। শ্রমিক দিবস শুধুমাত্র কাগজ কলমে। অনেক সময় তাদের শ্রমের ন্যায্য পাওনা পেতে কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারদের সাথে যুদ্ধ করতে হয়। শ্রমিক দিবস নয়, তাদের দাবি শ্রমের ন্যায্য পাওনা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সেই থেকে বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এই দিবসটি। এই উপলক্ষে বাংলাদেশেও চলছে নানা কর্মসূচি। এবছর মে দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। মে দিবস এলে শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা নির্ধারণ, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা এসবই শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মজীবী নারী, বিড়ি শ্রমিক আন্দোলন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করছেন। ঢাকার বাইরেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে খুলনা নগরীর রেল স্টেশনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। বের করা হয় শোভাযাত্রা। নানা কর্মসূচি চলছে রাজশাহীতেও। আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন শ্রমিকদের সংগঠন। সিলেটেও বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। এছাড়া লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, মেহেরপুর ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে মে দিবস পালিত হচ্ছে। শ্রমিকরাই উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই তাদের অধিকার, কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো ঘটনায় যাতে শ্রমিকরা না জড়ায় সেই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় শ্রমিকদের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন তিনি। শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহান মে দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তুলে ধরবেন শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে এই সমাবেশ। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকা সহ আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। এতে শ্রমিক জনতার ব্যাপক জমায়েতের আশা করছেন বিএনপি নেতারা। এই ব্যাপারে জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, সমাবেশে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা এবং প্রধানমন্ত্রী কখন যোগ দেবেন এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, নেতাকর্মীরা ইতিমধ্যেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি নয়াপল্টন এবং এর আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকে আসতে শুরু করেছেন। আজ জানেন যে আজ দুপুর 2:30টার দিকে অর্থাৎ বাদ জুমা কিন্তু আজকের এই মহান মে দিবস উপলক্ষে বিএনপির যে শ্রমিক সমাবেশ সেটি শুরু হবে আর অল্প কিছুক্ষণ পরে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যুক্ত হবেন জুমার নামাজের পর অর্থাৎ বেলা 3টায় তার যুক্ত হওয়ার কথা রয়েছে। আজকের এই শ্রমিক সমাবেশ ঘিরে ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এরই মধ্যে আমরা দেখেছি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাস কর্তৃক যে আয়োজন সেটি শুরু হয়েছে এবং তারা মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তারা আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করবে। আজকের এই মহান মে দিবস উপলক্ষে বিএনপির যে শ্রমিক সমাবেশ, এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেই বক্তব্যে তিনি শ্রমিকদের জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে যে 31 দফায় যে সমস্ত দাবি দেওয়ার কথা বলা হয়েছিল শ্রমিকদের কল্যাণের জন্য সেই বিষয়গুলো আবারও পুনর্ব্যক্ত হবে বলে আশা করা হচ্ছে এবং একই সাথে শ্রমিকদের কল্যাণে যারা কাজ করা যাচ্ছেন সেই সমস্ত শ্রমিকদের দাবি দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আবার নতুন করেও তুলে ধরা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্যরা আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত থাকবেন।
এই শ্রমিক সমাবেশ ঘিরে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখেছি জোরদার করা হয়েছে এবং একই সাথে যে মহান মে দিবসের যে আয়োজন সেই আয়োজন ঘিরে শ্রমিকদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। কারণ সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন সেই শ্রমজীবী মানুষরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন এবং ভিড় করছেন। আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন এবং বাদ জুমার পরে আমরা আশা করছি নয়াপল্টনের এই যে আশপাশে যে নয়াপল্টনের সামনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি জনসমুদ্র হওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেখান থেকে যে শ্রমজীবীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেই বক্তব্য তিনি রাখবেন। তো এই ছিল রাজধানীর নয়াপল্টনের সামনে থেকে শ্রমিক সমাবেশ ঘিরে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ। হাওড় অঞ্চলে শুধু ফসল তলায়নি, ভেঙেছে হাজারো কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার ভরসা। 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 44,000 হেক্টর জমির বোরো ধান। বৃষ্টি আর ঢল অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে দিন দিন। ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক, দ্রুত সহায়তা দেওয়ার দাবি তাদের। হবিগঞ্জের তারানগাঁও গ্রামের কৃষানী সন্ধ্যারানী দাস 2 লাখ টাকা ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলেন বোরো ধান, কিন্তু ঘরে ধান তোলার ঠিক আগ মুহূর্তে তলিয়ে যায় ভারী বৃষ্টিতে। ঋণের চাপ আর পরিবারের 10 জন সদস্যের ভরণ পোষণের চিন্তায় দিশাহারা তিনি। তারপরে ঋণ করছি 2টা ব্যাংক থেকে 2 লাখ টাকা লইছি, লইয়া ওই খামলা খাজলা যে করাইছি পরে তোমাকে খাইতে আনতে হলাম তোমাকে তো পানি তো খালকুয়া খাইছি না, বিকালে আজকে খাইছি না, কম ধরে আমার বউয়া খালকুয়া খাইলে আমি কই না খাইতাম। হবিগঞ্জের হাওর অঞ্চলের অধিকাংশ কৃষকের অবস্থা একই রকম। কোথাও পাকা ধান ডুবেছে, কোথাও কাটা ধান শুকাতে না পেরে নষ্ট হচ্ছে। এরপরে ধান তোমার পানি চলে তোমার গেছে, অর্ধেক গেছে অর্ধেক কাটছে। শুকাইবার অভাবে গন্ধ হয়ে গেছে কি, ধান গরম হইয়া ফাটি গেছে কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 9 উপজেলায় প্রায় 11,537 হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 5,623 হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আমাদের উপজেলায় মানে হাওড় এবং নন হাওড় মিলে 19,630 জন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ যাতে বাদ না যায় সেভাবে আমরা চেষ্টা করতেছি। সুনামগঞ্জে 117টি ছোট বড় হাওরের 15,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়েছে। কৃষি বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা। 100% আমাদের 90% তলে আসছে, মানে 10% ধান উঠছে। সুইচ গেট কালবার ও কিছু হওয়ার কারণে আমাদের পানি নিষ্কাশন হচ্ছে না। কিশোরগঞ্জে রাত থেকেই আবারও শুরু হয় বৃষ্টি। এতে ধনু, বওলাই, মগড়া ও কালনী নদীর পানি বেড়েছে। জেলায় প্রায় 7,000 হেক্টর জমির বোরো ধান পানির নিচে। শুধু ইটনা উপজেলাতেই ক্ষতিগ্রস্ত প্রায় 3,000 হেক্টর। দেওয়ালের হাতে দইরা মানে কাটাইতাছি, এরপরে টাকা দিতাছি বেশি। ওখানে ধানের যে ব্যাপারীরা আবার কয় 200, 250, 300 টাকা মন বিজা দেখিয়া ধান ফসা পানির তলেতে পচে গেছে ধান। নেত্রকোনায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন এলাকা। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিভিন্ন হাওরে ডুবছে বোরো ধান। হাওরে এখন পর্যন্ত অন্তত 10,000 হেক্টর জমি পানিতে তলিয়েছে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। স্বপ্ন, শ্রম, বিনিয়োগ সবই ডুবেছে পানিতে। ক্ষতিগ্রস্ত কৃষক বলছেন, নতুন করে ঘুরে দাঁড়াতে প্রয়োজন দ্রুত সরকারি সহায়তা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। বৃষ্টির মৌসুম এলেই সিলেটের মানুষকে তাড়া করে বন্যা ও জলাবদ্ধতা। একটু ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল প্রতি বছরই প্লাবিত করে বিস্তীর্ণ জনপদ। সীমান্তবর্তী নিচু এলাকা ছাপিয়ে আক্রান্ত হয় নগরী। এমন বাস্তবতায় নগরে জলাবদ্ধতা মোকাবিলা ও বন্যা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী প্রকল্প, যেখানে প্রাকৃতিক ভারসাম্য ও নদীর গতি প্রকৃতি অক্ষুণ্ণ রেখে নিয়ন্ত্রণ করা হবে জল প্রবাহ। 2রা মে সিলেট সফরে এই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুন 2022 স্মরণকালের ভয়াবহ বন্যায় পুরো সিলেটে নেমে আসে মানবিক বিপর্যয়। সেই দুর্যোগের ক্ষত শুকায়নি এখনো। উজানের ঢলে আকস্মিক বন্যা সীমান্ত এলাকার নিয়মিত ঘটনা। তার উপর ভারী বৃষ্টি ও ঢলে সুরমা নদীর পানি ছড়া ও খালে ব্যাকফ্লো করে প্লাবিত হয় নগরের অনেক এলাকা। কখনো 2 তীর উপচে প্রবেশ করে পানি। গৃহীত নতুন প্রকল্পে নগর ঘেঁষা
15 কিলোমিটারেরও বেশি নদীর তীর সংস্কার, সৌন্দর্য বর্ধন ও সংরক্ষণ করা হবে। খালগুলো পুনঃখনন করে যাতে পুনরায় নদী থেকে ওভারফ্লো করলে পানি শহরে ঢুকতে না পারে, সেই জন্য সুইচ গেটের ব্যবস্থাটা রাখবে। বর্ষা মৌসুমে পানি ব্যবস্থাপনার লক্ষ্যে ছড়া ও নদীর সংযোগস্থলে নির্মাণ হবে স্লুইস গেট। থাকবে বাড়তি জলাধার। ছড়া ও খাল সংস্কার করে নিশ্চিত করা হবে স্বাভাবিক পানি প্রবাহ। তীরবর্তী বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধন, ওয়াটারওয়ে বা ওয়াটার সার্ভিস চালু করা, এগুলো যদি হয় ট্যুরিজম থেকে শুরু করে আমাদের কর্মসংস্থান, সার্বিক বিষয়ে আমার মনে হয় সিলেট নগরবাসী অনেকভাবে উপকৃত হবে। পানির লেভেল যখন বেড়ে যাবে তখন অটোমেটিক পাম্পগুলি চালু হবে, লেভেল নেমে গেলে অটোমেটিক পাম্প বন্ধ হয়ে যাবে। এই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে এর মাধ্যমে আমাদের সিলেট যে বিশেষ করে নিম্ন অঞ্চল যেটা প্লাবিত হয় সেটা থেকে আমরা সিলেট শহরকে রক্ষা করতে পারবো। এমন ব্যয়বহুল প্রকল্প স্বচ্ছ, বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব হবে, এমনটা চান নগর পরিকল্পনাবিদরা। যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই উদ্যোগগুলো যাতে একেবারে মহাপরিকল্পনার আওতায় নিয়ে এসে যদি দীর্ঘমেয়াদীও হয়, কিন্তু ভালোভাবে করা উচিত। স্থানীয়ভাবে অর্থায়নের পাশাপাশি প্রকল্পে আন্তর্জাতিক সংস্থাগুলোও সহযোগী হবে বলে জানায় নগর ভবন। 2022-এর ভয়াবহ বন্যায় ডুবে যায় সিলেটের 80%-রও বেশি স্থলভাগ। এছাড়াও প্রতিবছর বন্যার চোখ রাঙানো তো থাকছেই। এমন পরিস্থিতি মোকাবেলায় এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজন সুরমা নদী উৎসমুখ থেকে শেষ পর্যন্ত খনন, এমনটাই মত বিশেষজ্ঞদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ভোর থেকে অঝোর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছুটির দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সড়কে পানি জমায় চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। শুক্রবার ভোর 5টার কিছু পরে শুরু হয় বৃষ্টি। এতে রাজধানীর রাজারবাগ, নটরডেম কলেজ, মগবাজার, মিরপুর 10 নম্বর সহ অনেক সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে। প্রতি বছর বিদেশে চিকিৎসার নামে $6 থেকে $9 বিলিয়ন দেশ থেকে চলে যাচ্ছে। এর প্রধান কারণ স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার অভাব। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে প্রান্তিক মানুষকে রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। প্রান্তিক জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডিবিসি নিউজ এবং ডিএমকে হেলথ যৌথ উদ্যোগে শুরু করতে যাচ্ছে ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেস। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশের 64 জেলায় ধারাবাহিকভাবে জনগণের প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করা হবে। মহাখালীর বিটিসিএল আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়াই মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন বলেন, 1 লাখ কমিউনিটি হেলথ ওয়ার্কার পর্যায়ক্রমে নিয়োগ দেবে সরকার। জিয়াউর রহমানের অহিংস ধর্ম পালনের নীতিতেই দেশ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময়ে ঢাকায় জলাবদ্ধতার পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, দ্রুত জলাবদ্ধতার পানি নিষ্কাশনে কাজ করা হচ্ছে। এছাড়া ঢাকার খাল পুকুর ভরাট হয়ে গেছে। এসব খাল উদ্ধার করতে উদ্যোগ নেয়ার কথা জানান প্রশাসক। একই সঙ্গে মশার সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে রাঙামাটির বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সংঘদান, বুদ্ধ মূর্তি দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান সহ পালিত হয় ধর্মীয় আচার। বিশ্বের সকলের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এর আগে বনরূপার মৈত্রী বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। একসময় দেশের দক্ষিণাঞ্চলে কুমিরের বিচরণ ছিল প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সময়ের বিবর্তনে সেই চিত্র এখন ধূসর। উপকূলীয় বন ট্যাঙ্গাগিরিতে বিপন্ন এই প্রাণীকে বাঁচাতে ঘটা করে প্রজনন কেন্দ্রে করা হলেও আজ তা নিজে অস্তিত্ব সংকট।
জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কুমির সংরক্ষণ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। কুমোর শহরে দেখছি নিজে, দেশে নাই, এখন আছে পালা কুমড়ো। কুমোর দেখছি, বাঘ দেখছি, গেঁচা দেখছি। প্রাচীনকাল এমনকি ব্রিটিশ শাসনামলেও বরিশালের প্রমত্তা নদী ও খালে কুমিরের ছিল অবাধ বিচরণ। নদীর তটরেখা আছে জোয়ার ভাটার খেলা, কিন্তু নেই সেই কুমির। বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য এই অংশটি নদী থেকে বিলীন হওয়ায় ভারসাম্য হারাচ্ছে উপকূলীয় জীববৈচিত্র্য। পরিবেশে অলরেডি ইফেক্ট পড়ে গেছে, কারণ কুমির আসলে আমাদের প্রকৃতি ও পরিবেশে মানে অর্থাৎ ক্ষতিকর প্রাণী এবং মৃত প্রাণী এদেরকে আহার করে থাকে, অর্থাৎ বাস্তু সংস্থানের সে একটা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে 2011 সালে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ইকোপার্কে গড়ে তোলা হয় কুমির প্রজনন কেন্দ্র। এখানে রয়েছে ট্যাংরা ও সখিনা নামে এক জোড়া কুমির। 13 বছরে একাধিকবার ডিম দিলেও একটি ছানাও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে চরম অব্যবস্থাপনার। এখানে যে থাকবে যে স্পেশালিস্ট কুমির বিশেষজ্ঞ বা কুমির যারা লালন পালন করবে, এরকম থাকার মতন ঘরের পরিবেশও নেই, আমরা এরকম লোকও নেই, আসলে আমাদের সেরকম প্রশিক্ষণও নেই। আমি আজকে আসছি, আজকেও আমি 2টা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি। আসলে প্রত্যেক বছরই বাচ্চা হয়, সে বাচ্চাগুলো কোনো না কোনো কারণে বাঁচানো যাচ্ছে না। যত দ্রুত সময় এক্সপার্ট যদি এখানে না আনা হয়, সেটা কুমিরগুলো কিন্তু এই দুটোও কিন্তু বাঁচবে না। প্রশ্ন উঠতেই পারে, কুমির আমাদের জন্য কতটা জরুরি? জীববৈচিত্র্য রক্ষায় কুমিরকে বলা হয় জলজ বাস্তুতন্ত্রের রক্ষক। কুমির পচা আবর্জনা বা মৃত প্রাণী খেয়ে পানি পরিষ্কার রাখে এবং মাছের প্রজননে ভারসাম্য ঠিক রাখে। কুমির কমে যাওয়া মানেই জলের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়া। প্রাণীর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যতারই একটা অংশ হিসেবে এখানে কুমির ছিল। তখন ওদের পর্যাপ্ত খাবার ছিল, সেরকম পানির ওদের আবাসন ব্যবস্থা ছিল, নিরাপত্তা ছিল। তা এখন এই সবগুলোই হুমকির সম্মুখে, যার কারণে কুমির বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে মিঠাপানির কুমির খুবই সংখ্যা কম, কিন্তু তাদেরকে আমরা নিয়ে এসে আমরা যদি ওদের পুনর্বাসন করতে পারি, থাইল্যান্ড বার্মা ওদের একটা ইকোসিস্টেম, এদিকে ভারতীয় ইকোসিস্টেম, তো এই ইকোসিস্টেমে কিন্তু মিলনের কিন্তু অনেক রকমের প্রাণী একটা ছোট্ট দেশে আছে। হ্যাঁ, তো এই বিলুপ্ত হলে প্রাণীগুলো সব হারায় যাবে এবং আমরা কিন্তু বড় বিপদে পড়বো সামনে। প্রকৃতি সুযোগ দেয়, কিন্তু আমাদের চরম অবহেলা সেই সুযোগকে অপচয় করে। এ বিষয়ে কথা বলতে গেলে বন বিভাগের ঊর্ধ্বতনরা ক্যামেরার সামনে আসতেই রাজি হননি। তবে কি ট্যাংরা ও সখিনার ফুটফুটে দুটি ছানা আলোর মুখ দেখবে না? প্রশ্ন থেকেই যায়। কুমির শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, এটি একটি অ্যাপেক্স প্রিডেটর, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের শীর্ষে থেকে এটি অন্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষজ্ঞরাও বলেন, কুমির না থাকলে জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা তৈরি হতো, যা শেষ পর্যন্ত জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরগুনা।